আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন। মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। সরকারের গঠনমূলক সমালোচনা করতে বাধা নেই, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এক বছরে ২৫ লাখ মামলা কমাতে চায় সরকার। আইনমন্ত্রী। যাচাই বাছাই চলছে অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক মামলার। শহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা অভিযুক্ত মেজর মুজাফফর মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন। বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ। মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ। দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেনি স্বজনরা। ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবাইদুর রহমানের। এবং ২৪-এর এই দিনে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিলের পরেও ৪ দফা দাবিতে অনড় সমন্বয়করা। আন্দোলন মোড় নেয় সরকার পতনের ১ দফায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে দেশে ফিরে বিরচিত সংবর্ধনায় ভাসল স্পেন ফুটবল দল। হারলেও আর্জেন্টিনা দলকে উষ্ণ সংবর্ধনা। ২৪,০০০ টাকা বিমান ভাড়া কমানোর পরও আগামী বছরে হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ৫,০৫,৬৪৮ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন ধর্মমন্ত্রী। বেসরকারি প্যাকেজ ৫,১৩,৬৪৮ টাকা। সৌদি সরকার খাবার বাধ্যতামূলক করায় রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। চাঁদ দেখার সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ মে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জীবনে অন্তত একবার হজে যাবার স্বপ্ন থাকে ধর্মপ্রাণ মুসলমানদের। ইসলামের অন্যতম এ ফরজ আদায়ের ব্যবস্থা করতে নানা প্রস্তুতি নেয় সরকার। মুসল্লিদের দৃষ্টি থাকে খরচ বা প্যাকেজের দিকে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৫ মে। সে লক্ষ্যে ২টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০ টাকা, যা চলতি বছর ছিল ৪,৬৭,০০০ টাকা। দ্বিতীয় প্যাকেজ ৬,১৫,০০০ টাকা আর বেসরকারি প্যাকেজ ৫,১৩,০০০ টাকা। এবার খরচ ৩৮,০০০ টাকা বেড়ে যাবার কারণ জানান ধর্মমন্ত্রী। ওই প্যাকেজটা ছিল খাবার ছাড়া, সার্ভিস চার্জ ছাড়া, ডি ক্যাটাগরি ছিল। সৌদি সরকার এবার বাধ্যতামূলক করেছে খাবার ওনারা সরবরাহ করবে। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। তিনি জানান, গত হজের চেয়ে বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে ইউএস বাংলা প্রস্তাব দিয়েছিল ৯৮,০০০ টাকা। যাত্রী প্রতি ৩২,০০০ টাকা বেশি নেয়ার পেছনে বিমানের অতিরিক্ত খরচকে দায়ী করছেন ধর্মমন্ত্রী। ইউএস বাংলা যে ভাড়াটা বলছে এটা সম্ভব, আমি এটাকে বলবো না যে অসম্ভব না, কিন্তু কথাটা হলো বিমানের যে মাথাবাড়ি প্রশাসন, ইউএস বাংলার কিন্তু সেই মাথাবাড়ি প্রশাসন নয়। এক সময় প্রতি বছর লক্ষাধিক মুসল্লি হজে গেলেও খরচ বেড়ে যাওয়ায় সেটা ৮০,০০০-এর ঘরে নেমে এসেছে। এবার কতজন হজে যেতে পারবেন আগামী নভেম্বরে জানা যাবে বলে জানান ধর্মমন্ত্রী। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। হজের নিবন্ধন শেষ হবে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর আর হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের ৮ এপ্রিল থেকে। ইনশাআল্লাহ, শুকরিয়া বাবা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সম্মানিত
মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন আভাস পেয়েছেন বলে জানান তিনি। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাইবার বুলিং বন্ধে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করবে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। নির্বাচনে জয়লাভ করবার পর গত 17 ফেব্রুয়ারি 49 সদস্যের মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাসের মধ্যে তাদের কারো কারো কর্মকাণ্ডে সরকার যেমন বিব্রত হচ্ছে, তেমনি অতিকথন বিরক্তির সৃষ্টি করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। বলা ঠিক হবে কিনা জানি না, আমার হাইওয়েতে মারা গেছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। আমরা যদি সরকার ব্যর্থ হই, আপনারাও তো ব্যর্থ, দেশটা ব্যর্থ। এমন অবস্থায় সংবাদ মাধ্যম বলছে যে কোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন কিংবা রদবদল হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, যথাযথভাবে কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে এটা এখন 180 দিনের পরপর হবে না তার চাইতে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি জানান, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার বা সাইবার বুলিং ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। গঠন করা হচ্ছে আইনজীবী প্যানেল। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিংয়ের শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য জঙ্গি গোষ্ঠী ভাঙচুর করেনি, তার মুখের অবয়ব সঠিক না থাকা এবং দুর্ঘটনার শঙ্কায় সেটি সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এখানে হামিদুর রহমানের আবক্ষ মূর্তি আছে, তার যে ফেস, এটার সাথে কিন্তু এই যে জঙ্গিরা ভেঙে ফেলছে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, এটা একটু ক্লিয়ার করি। তার সাথে মিললে দ্বিতীয় হচ্ছে এটা যে ইন্টারসেকশনে আছে সেটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে। ওনার ফেস যাতে ঠিক মতো বোঝা যায় এবং খুব ভালোভাবে আরেকটা ওনার আবক্ষ ভাস্কর্য এবং সাথে মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। তিনি জানান, এবছরের শেষ দিকে 2 লাখ প্রবাসীকে কার্ড দেয়া হবে, যা দিয়ে 10 ধরনের সুবিধা পাবেন তারা। এই স্বার্থ রক্ষার জন্য এই কার্ডটা দিচ্ছেন। এর মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে 10 জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে 20 জেলায় এই কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন 45 লাখ মামলার মধ্যে অন্তত 25 লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে আনতে চায় বলেও জানান আইনমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো যাচাই বাছাই চলছে। এগুলো থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে সে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক হত্যা মামলা আমার রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছে। তো সেই মামলাগুলো যদি রাজনৈতিক হয়রানিমূলক হয়ে থাকে, যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খভাবে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত উপনীত হচ্ছে। জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে 2-1 দিনের মধ্যে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তির রিপোর্ট।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ৪৫ বছর পলাতক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোজাফর হোসেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে গ্রেপ্তারের পরদিন তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পুলিশ। মঙ্গলবার মোজাফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত যোগাযোগ ছিল মোজাফরের। তাদের কথোপকথনের সূত্র ধরেই ১/১১-র সময় থেকে শুরু করে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মোজাফরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত ১৬ বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মোজাফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসছেন। মাসুদ উদ্দিন চৌধুরী ১/১১ থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, আর তার সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা আছে সেই মেজর মোজাফরের সাথে। অতএব আমরা এইটাকে তো কানেকশন করতে মানে তাদের মধ্যে কি বিষয়ের মধ্যে সেটা আমাদের ইনভেস্টিগেশনের দাবি রেখে সেই কারণে আমরা তাকে ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। পরবর্তীকালে তাকে আমরা গ্রেফতার দেখাবো এবং তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় করব। আগামী বৃহস্পতিবার 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। হেফাজতের মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট অফিসিয়ালি আমার কাছে জমা দেওয়া হয়েছে। একটা ফর্মাল চার্জ রেডি করতে সময় লাগে, আগামীকালকে অথবা পরশুদিন এর মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানান চিফ প্রসিকিউটর। এক্স্যাক্টলি তাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলাম এবং এক নারীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ও তথ্য দলটি পর্যবেক্ষণ করছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবাইরের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, এ বিষয়ে গাজী নজরুলের বক্তব্য এবং প্রথম ও দ্বিতীয় স্ত্রী বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার বক্তব্য ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জামাতে ইসলামী জানিয়েছে, প্রকৃত ঘটনা যাচাই বাছাইয়ের পর সাংগঠনিক বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলো, এখনও কালো দিনটির কথা ভুলতে পারেননি স্বজনহারা পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীরা। মর্মান্তিক এই দিনটিকে স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মাইলস্টোন স্কুলে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় নিহত শিশুদের স্মরণে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষক ও স্বজনরা। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। 2025 সালের 21 জুলাই গত বছরের এই দিনে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণরত একটি যুদ্ধ বিমান আছড়ে পড়লে মুহূর্তেই প্রাণচঞ্চল পরিবেশ পরিণত হয় ধ্বংসস্তূপে। দুর্ঘটনায় পাইলট, 3 শিক্ষিকা এবং 28 জন কোমলমতি শিক্ষার্থী সহ প্রাণ হারান 36 জন। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় সারা দেশ। দুর্ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও নিহতদের পরিবার, আহত শিক্ষার্থী এবং তাদের স্বজনদের কাছে এখনও এটি একটি বেদনাময় দিন। এখনও আমাদের অনেক ভয় লাগে। আমরা যে ক্লাসরুমে ক্লাস করি, আমাদের তো প্রায় বিমান যায়, কোনো একটা সামান্য মানে সাউন্ড হলেও আমরা অনেক ভয় পাই। ওইগুলা আসলে বলে বোঝানোর মতন না, মানে যারা হচ্ছে কি ওইখানে ছিল প্রেজেন্ট, ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না। আমরা কিন্তু মেন গেট দিয়ে বের হয়েছিলাম, নিচে মানুষের নারী ভুঁড়ি, মানুষের বডি নাই, এরকম অবস্থা। ওই ঘটনাটা একটু মনে না করার চেষ্টা করি, মনে উঠলে আসলে কিছু ভালো লাগে না। চোখের সামনে প্রিয় শিক্ষার্থীদের মর্মান্তিক আর্তনাদের স্মৃতিগুলো আজও তাড়া করে বেড়াচ্ছে স্কুলের শিক্ষকদের। আমাকে দেখেই একজন গার্ডিয়ান বলছিল যে আমার ছেলেটা ভিতরে, উনি ওর ছেলেটা আমার সাথেই ছিল, বলল যে মিস আমার ছেলে কি বেঁচে আছে, শুধু এইটুক বলেন। আমি উকি দিচ্ছিলাম যে আমার মেয়েটা জীবিত আছে নাকি। কয়েকটা বাচ্চা দৌড়ে এলো, মাহারিন চৌধুরী মিস উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই
সারা গায়ে আগুন ছিল। ভয়ানক এই ট্র্যাজেডির দিনটিকে স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মাইলস্টোন স্কুলের শিক্ষকেরা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুর্ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে বিমান বাহিনীর সব প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনার সুপারিশও করা হয়। বিশেষজ্ঞ মতামতে উঠে আসে স্কুল ভবনে পর্যাপ্ত নির্গমন পথ থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতে পারত। আজ থেকে ঠিক 1 বছর আগে আমার পেছনের এই ভবনটিতে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। বিধ্বস্তের পর আগুনের লেলিহান শিখায় নিভে যায় 28 জন শিক্ষার্থী সহ 36টি তাজা প্রাণ। এমন ঘটনার আর কখনো পুনরাবৃত্তি না হোক, আর কোনো মায়ের বুক এমন নির্মমভাবে ফাঁকা না হোক, এমনটাই প্রত্যাশা সকলের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষক শিক্ষার্থীদের মনোবল জনগণের প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির হল রুমে 2025 সালের মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় যে কোনো দুর্যোগে দেশবাসীকে ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জুবাইদা রহমান। আশা করি আমরা পেয়ে যাব, নাহলে হয়তো আগামী 3 মাসের মধ্যেই বাংলাদেশ ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. এবার রক্তাক্ত জোলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন। 21 জুলাই 2024 সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন সর্বোচ্চ আদালত। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ। বেঁকে বসেন সমন্বয়করা। তারা বলেন, আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারবে না সরকার। 4 দফা দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন জোরদারের আহ্বান জানান সমন্বয়করা। আন্দোলন মোড় নিতে থাকে সরকার পতনের 1 দফায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 দফা দাবি নিয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান, সরকারের গড়িমসি প্রহসন। আন্দোলন বেগবান হওয়ার সাথে সাথে বাড়তে থাকে লাশের মিছিল। সরকারের নির্দেশে বর্বরতার চরমে আইন শৃঙ্খলা বাহিনী। গুলি চলে মিছিলে, রাজপথে ঝরে অসংখ্য প্রাণ। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা, বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবুও দমেনি আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। প্রবাসীরাও রেমিটেন্স পাঠানো বন্ধ করে সমর্থন জানায় স্বৈরাচার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে নতুন চাল দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 21 জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয় পোশাক কারখানা সহ সব শিল্প কারখানা। কারফিউয়ের মধ্যেই বিশেষ শুনানির মাধ্যমে বাতিল করা হয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়। এতে বলা হয়, সরকার প্রয়োজনে নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সাধারণ কোটা থাকবে 93%। এদিকে 5 দিনে মৃত্যু বেড়ে দাঁড়ায় অন্তত 174 জনে। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ। 4 দফা দাবি পূরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘন্টা সময় বেঁধে দেন। গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন আন্দোলনের 56 সমন্বয়ক।
এতে বলা হয়, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। বিবৃতিতে সরকারের সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তোলা হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের খবর। দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপ ট্রফি জিতে দেশে ফিরেছে স্পেন দল। বিশ্বকাপ জয়ী দলকে সংবর্ধনা জানাতে মাদ্রিদের রাস্তায় নেমে আসে প্রায় 20 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারানোর পরদিন স্পেনের রাজধানীতে পৌঁছে রাজ পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বজয়ীরা। এদিকে ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেও রাজকীয় সম্বর্ধনা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আরও জানাচ্ছেন পরাকার মান। বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদের আদলফো সুয়ারেজ বিমানবন্দর থেকে সোজা রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় বিশ্বজয়ী স্পেন ফুটবল দলকে। রাজা ষষ্ঠ ফিলিপ তাদের অভিনন্দিত করেন। এরপর মাদ্রিদের ঐতিহাসিক সিভিলেস স্কোয়ারের পথে যাত্রা শুরু। রাজপথে শুরু হয় মূল উৎসব। ছাদখোলা বাসে চড়ে জমকালো শোভাযাত্রায় মাদ্রিদের কেন্দ্রস্থলে নিয়ে যাওয়া হয়। বাসে লেখা ছিল স্টার্স শাইন টুগেদার। আমরাই চ্যাম্পিয়ন জার্সি গায়ে খেলোয়াড়রা পথে যেতে যেতে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন ভক্ত সমর্থকদের সঙ্গে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদের কাছ থেকে মাদ্রিদের ঐতিহাসিক রাজপথ ধরে সিলেবালেস স্কোয়ারে এসে পৌঁছলে মঞ্চে ওঠার আগে খেলোয়াড়দের একে একে পরিচয় করিয়ে দেয়া হয়। নিজের 25তম জন্মদিনে অ্যালেক্স বায়ানা বিশ্বকাপ ট্রফি হাতে মঞ্চে ওঠেন। পরিচয় পর্ব শেষে বিশ্বজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তেকে শূন্যে ছুড়ে উল্লাস প্রকাশ করেন শিষ্যরা। বিশ্বজয়ীদের বিনোদিত করতে উপস্থিত ছিলেন বিখ্যাত স্প্যানিশ শিল্পী আইতানা, আনামোনা এবং লোলো ইন্ডিগো। এদিকে বিশ্বকাপের ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেও রাজকীয় সম্বর্ধনা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। বৃষ্টি ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার ভক্ত বুয়েন্স আইরিশের বিমানবন্দরে দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরাগার মান, এটিএন বাংলা। ফিফার বাণিজ্যের সমস্ত পুরনো হিসাব নিকাশ বদলে দিয়েছে উত্তর আমেরিকার বিশ্ব ফুটবলের মেগা আসর। মাঠের খেলায় প্রযুক্তির বিতর্ক আর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভের মাঝেও ফিফার ঝুলিতে এসেছে রেকর্ড পরিমাণ আয়। আরও জানাচ্ছেন রায়ান রাসেল। মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি কাঁপানো গর্জন আর ট্রফি উঁচিয়ে স্পেনের ঐতিহাসিক বিশ্বজয়। আর্জেন্টিনাকে হারিয়ে 2010 সালের পর আবারও ফুটবলের রাজ সিংহাসনে লা রোজারা। স্প্যানিশদের এই আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে পর্দা নামল উত্তর আমেরিকার রেকর্ড গড়া 2026 বিশ্বকাপের। তবে রঙিন সমাপ্তির পরও রেখে গেছে এক গাদা প্রশ্ন। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ আয়োজন কতটা সফল? কতটাই বা সফল হলো উত্তর আমেরিকার এই বিশ্বকাপ? আর ফিফাই বা কতটা লাভবান হলো এই বিশ্বকাপ থেকে? মাঠে স্পেনের আধিপত্য আর মাঠের বাইরে ফিফার সর্বকালের সেরা বাণিজ্যিক সফলতা। 4 বছরের এই স্কেলে ফিফার আয়ের লক্ষ্যমাত্রা $11 বিলিয়ন থাকলেও টুর্নামেন্ট শেষে তা রেকর্ড $15 বিলিয়ন বা $1500 কোটি পৌঁছে গিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,80,000 কোটি টাকারও বেশি। স্যাটেলাইট সম্প্রচার সত্ত্ব এবং টিকিট রিসাইকেলের বাজারে অনবদ্য চাহিদাই ফিফাকে এই রাজস্ব এনে দিয়েছে। এই বিশাল রাজস্বর বড় অংশ ফিরে যাচ্ছে মাঠের ফুটবলে। চ্যাম্পিয়ন স্প্যানিশ সহ 48টি দলের প্রাইজ মানি বরাদ্দ রেকর্ড $87 কোটি বেশি। আর এই আয়ের সিংহভাগ ফিফা ফরওয়ার্ড প্রকল্পের অধীনে বন্টন করা হবে 211টি সদস্য দেশের তৃণমূল ফুটবল ও আধুনিক একাডেমি গঠনে। এই অভাবনীয় বাণিজ্যিক সফলতা সত্ত্বেও আন্তর্জাতিক গণমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে ভিএআর ও রেফারিং এর মান। বিবিসি ও ফক্স স্পোর্টসের বিশ্লেষণে উঠে এসেছে প্রযুক্তির অতি ব্যবহার এবং
ফিল্ড রেফারিদের নানা সিদ্ধান্ত, যার কারণে অনেক ম্যাচই ফুটবলের স্বাভাবিক গতি ও রোমাঞ্চ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সব বিতর্ক পেছনে ফেলে স্প্যানিশ শৈল্পিক ফুটবল আর ফিফার $15 বিলিয়ন রেকর্ড বাণিজ্যিক উত্তর আমেরিকার এই বিশ্বযজ্ঞ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রায়হান রাসেল, এটিএন বাংলা। স্থানীয় সরকার নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপি এবং এমপিওভুক্ত শিক্ষকরা সহ বিল খেলাপিরা যেন প্রার্থী হতে না পারে সেজন্য আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন নিয়ে দীর্ঘ বৈঠক শেষে তিনি একথা জানান। এছাড়া স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তির সুপারিশও করা হয়েছে বলে জানান কমিশন সচিব। না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে কর্কশ জনতা পার্টি সিজেপি। শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি অভিযানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতায় তীব্র নিন্দা জানানোর কিছুক্ষণ পরে আটক হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সরকার। একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় আন্দোলন শুরু করেছে কৃষকরা। সব মিলিয়ে ভারতের রাজনীতির মাঠে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আশিকুর রহমানের প্রতিবেদন। শিক্ষা ব্যবস্থা সংস্কার, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশ ও বিক্ষোভকারী সহ অন্তত 178 জন আহত হন। সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে অপসারণ করা না পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় পুলিশি সহিংসতার তীব্র নিন্দা জানান তারা। তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সংসদে এ বিষয়ে আলোচনা এবং সরকারের জবাবদিহি দাবি করেন। একই দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভারত সরকার। ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় দিল্লিমুখী কৃষকদের শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। কৃষক সংগঠনগুলোর অভিযোগ, এই চুক্তি ভারতের কৃষি খাতের জন্য ক্ষতিকর হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া কোনো চুক্তি না করার দাবি জানিয়েছেন তারা। আশিকুর রহমান, এটিএন বাংলা। খেলার খবর। 27 জুলাই নতুন করে স্পোর্টসের প্রথম আসরের সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুরে সুইমিং কমপ্লেক্সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, নতুন দুটি সহ মোট 10টি ইভেন্ট নিয়ে আগামী সেপ্টেম্বরে শুরু হবে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় আসর। বাছাইকৃত প্রতিভাবান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এদিন সাঁতারে 4টি ইভেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
শেষ করার আগে বিআরবিকে বলছে সংবাদ শিরোনাম আরেকবার। বিমান ভাড়া কমলে গত বছরের তুলনায় হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন। মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। সরকারের গঠনমূলক সমালোচনা করতে বাধা নেই, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এক বছরে ২৫ লাখ মামলা কমাতে চায় সরকার। আইনমন্ত্রী। যাচাই বাছাই চলছে অন্তর্বর্তী সরকারের আমলের রাজনৈতিক মামলার। শহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় অভিযুক্ত মেজর মুজাফফর মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন। বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ। মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ। দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি স্বজনরা। ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবাইদুর রহমানের। এবং ২৪-এর এই দিনে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিলের পরও ৪ দফা দাবিতে অনড় সমন্বয়করা। আন্দোলন মোড় নেয় সরকার পতনের ১ দফায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।